শীত এলেই অভিভাবকরা ভয়ে থাকেন, কারণ শিশুদের রোগ শোক বেড়ে যায়। হাসপাতালে আমরা দেখি অনেক ভিড় এবং কোনো রোগ এতটাই ক্ষিপ্র আকারে আসে যে শিশুদের প্রাণহানির শঙ্কাও ঘটে যায়। শীতকালীন রোগ নিয়ে আমরা আলোচনা করব আরোগ্য নিকেতনে। আজকে আমরা বিষয় দিয়েছি শিশুর শীতকালীন রোগ এবং চিকিৎসা। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন অতিথি। আমাদের সঙ্গে আছেন ডাক্তার তানিয়া ইসলাম, সহকারী অধ্যাপক, শিশু বিভাগ, শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট, মাতোয়াইল। সঙ্গে আছেন একজন পুষ্টিবিদ, মান্তাসা তাসনিম, ইনচার্জ, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ডাক্তার তানিয়া ইসলাম, কথা কতটুকু সত্য যেটি আমি বললাম যে শীত এলে শিশুদের অনেক রোগ শোক বাড়ে, এটি কি আসলেই বাড়ে কিনা? ধন্যবাদ। শিশুদের আসলে রোগ শোক তো সারা বছরই কম বেশি লেগে থাকে, যেহেতু শিশুরা ছোট, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বড়দের তুলনায় কিছুটা কম। সেজন্য শিশুরা কিন্তু সারা বছরই দেখা যাচ্ছে যে টুকটাক বিভিন্ন অসুখ বিসুখে আক্রান্ত হয়। তবে স্পেশালি শীতকাল আসার আগে কিছু অসুখের প্রাদুর্ভাব আমরা একটু বেশি দেখি। যেমন ছোট বাচ্চাদের, বিশেষ করে 5 বছরের নিচে যেসব বাচ্চা, তাদের দেখা যায় যে এই সব রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেমন সাধারণ ঠান্ডা কাশি, যেটাকে আমরা সাধারণ ভাষায় ফ্লু বলে থাকি, সাধারণ সর্দি কাশি। এছাড়া নিউমোনিয়া, তারপর আছে ব্রঙ্কিওলাইটিস। তারপর যেসব বাচ্চার আগে থেকেই হাঁপানি, অ্যাজমা বা অ্যালার্জি জাতীয় ঠান্ডা লাগার প্রবণতা আছে, সেটাও কিন্তু এই সময়ে দেখা যাচ্ছে যে বেশ বেড়ে যায় এবং বাচ্চাগুলো এই সময় কিন্তু বেশ সাফার করে। আর এছাড়া টুকটাক দেখা যায় শীতকালীন ডায়রিয়াও কিছু হয়ে থাকে বাচ্চাদের। আর এছাড়া এই বছর যদি স্পেশালি এই বছরের কথা বলি, তাহলে এই বছর কিন্তু ডেঙ্গুও আমাদের একটা মাথায় রয়ে গেছে। কারণ ডেঙ্গু কিন্তু এখনও আমরা অন্য বছর যেমন দেখি যে ডেঙ্গুটা মোটামুটি শীতকালে আসলে অনেকটাই কমে যায়, অনেকাংশে নাই বলতে, মানে থাকেই না বলতে গেলে। কিন্তু এই বছর কিন্তু আমরা দেখছি প্রতিদিনই আমাদের ডেঙ্গু রুগী হসপিটালে ভর্তি হচ্ছে এবং দেখা যাচ্ছে আমাদের চেম্বারেও আমরা ডেঙ্গু রুগী প্রায় প্রতিদিনই পাচ্ছি। আপনাকে ধন্যবাদ। মান্তাসা তাসনিম, আপনার কাছে জানতে চাই যে দিন দিন পুষ্টিবিদ বা ডায়েটিশিয়ান যেভাবে বলি না কেন, তাদের গুরুত্ব বাড়ছে, মানুষ বুঝতে পারছে তাদের কাছে যাওয়া উচিত। শিশুরা আসলে কোন কোন কারণে, কোন সময়গুলোতে আপনাদের কাছে বেশি যায়, মানে কি কারণে যায়? আজকাল হচ্ছে আমরা অনেক বেশি সচেতন। ডক্টরের কাছে যেরকম আমরা যাচ্ছি, ডায়েটিশিয়ানের বিষয়ে আমরা আজকাল সবাই জানি এবং সচেতন। এই জন্যই হয়তো বা ডে বাই ডে পুষ্টিবিদের সংখ্যা আমাদের দেশে কিন্তু বাড়ছে এবং সবাই পুষ্টিবিদের কাছেও যাচ্ছে। আর তারপর আমি মনে করি যে ওই তুলনায় আসে না যতটুকু আসা দরকার। বিশেষ করে বাচ্চা পেশেন্টদের ক্ষেত্রে খুবই কম আমরা কিন্তু পেয়ে থাকি যে বাচ্চার বাবা বা মা নিজের থেকে নিয়ে এসেছে, হয়তো বা ডক্টর রেফার করছে, তখনই কিন্তু তারা আমাদের কাছে আসতেছে। আর বিশেষ করে আমরা বেশি পাই হচ্ছে আপনার ম্যালনারিস্ট বা ওজন বাড়ছে না, বাচ্চা খাচ্ছে না। তারপর এখন একটা বিষয় একটা কমন হয়ে দাঁড়িয়েছে ওবেসিটি, এটাও তো একটা ম্যালনিউট্রিশনের মধ্যেই পড়ে বাচ্চাদের। সো এই টাইপের পেশেন্টগুলোই কিন্তু আমরা বেশি পাচ্ছি। মানে এটি আসলে শীতকাল বা এরকম হিসেবে আপনাদের কাছে? না, মানে এটা সারা বছরই আমরা এই ধরনের পেশেন্টগুলো বেশি ডিল করে থাকি। ওজন কম বা বাচ্চা খাচ্ছে না, ওজন বেশি, কি খেলে ওজন বাড়বে বা ইমিউনিটি বাড়বে, সো এই টাইপের রোগীগুলো আমরা বাচ্চা বেশি পাচ্ছি। ডাক্তার তানিয়া ইসলাম, আপনার কাছে জানতে চাই যে কোন রোগটা বেশি ভোগায় আসলে এই শীতকালে এসে শিশুদের ক্ষেত্রে? আচ্ছা, শীতকালে আমরা তো আসলে সবসময় জানি যে নিউমোনিয়া তো দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রতিবেদনে দেখা যাচ্ছে যে প্রায় 24,000 শিশু কিন্তু সারা বছরে নিউমোনিয়াতে মারা যায়। নিউমোনিয়া তো আসলে গার্জিয়ানদের জন্য একটা আতঙ্ক। এক সময় যেমন একেবারে 96,000 থেকে কমতে কমতে এখন যে 24,000 এসেছে, এর কি কমছে নাকি এখানে একটা ফিক্স হয়ে গেছে? না, এখন আরও কিছু হয়তো ভবিষ্যতে আরও আস্তে ধীরে ধীরে কমবে, কিন্তু এখনও তো আসলে আমরা নিউমোনিয়া কমানোর জন্য যে যা যা করা দরকার সব কিছু তো এখনও আসলে আমরা করে উঠতে পারি নাই। যেমন একটা টিকাদান কর্মসূচি, একটা ভ্যাকসিনের একটা বড় রোল আছে। আমরা তো সব বাচ্চাকে দেখা যাচ্ছে যে ওই সব ভ্যাকসিনগুলোর আওতায় এখনও আনতে পারি নাই। আর এছাড়া কিছুটা তো আমাদের দেশের যেমন দারিদ্রতা, আমাদের শিক্ষার অভাব, তারপর আমাদের ওভার ক্রাউডিং যেটা আমরা বলি, তারপর হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ, এগুলো তো কিছুটা দায়ী থাকে যে এই নিউমোনিয়া ডেভেলপ করার ক্ষেত্রে। তো এগুলো যদি আমরা ধীরে ধীরে কমাতে পারি তখন হয়তো আরও আস্তে আস্তে আরও কমে আসবে এবং সচেতনতা বৃদ্ধি।
আরেকটা বড় যে সচেতন হওয়া যে আমি বাচ্চাটাকে কখন নিউমোনিয়া বলবো এবং কখন সাধারণ ঠান্ডা কাশি, এবং দেখা যাচ্ছে নিউমোনিয়ার একদম বাচ্চা বেশি খারাপ হয়ে গেছে তখন আমাদের কাছে নিয়ে আসলে অনেক সময় হয়তো তখন করণীয় কিছু থাকে না। আবার সেই সাথে বাচ্চাগুলো যদি অপুষ্টি থাকে তাহলে কিন্তু সেটা আরও মারাত্মক রূপ ধারণ করে। তাহলে এই আসলে অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে যে এটার মানে মৃত্যু হারটা কেমন হবে। তবে নিউমোনিয়া এখন পর্যন্ত যদি বলি যে নিউমোনিয়াই হচ্ছে আমাদের মানে বাচ্চাদের এই বিশেষ করে শীতকালে মানে একটা বাবা মার একটা আতঙ্কের কারণ। আর আমরাও দেখা যাচ্ছে যে নিউমোনিয়া হলে একটু বাচ্চাটাকে নিয়ে ভয়। এই যে 24,000 মৃত্যুর ঘটনা, এটা কি শীতকালে আধিক্য বেশি মারা যাওয়ার এরকম নাকি সারা বছর জুড়ে একই রকম? সারা বছর, তবে শীতকালে তো একটু বেশি হয়। শীতকালে যেহেতু নিউমোনিয়ার প্রকোপটা বেড়ে যায় সেই জন্য শীতকালে একটু বেশি দেখা যায়। ইনফ্লুয়েঞ্জার টিকার ক্ষেত্রে আইসিডিডিআরবি বলার চেষ্টা করেছে বা তাদের একটি প্রমাণে তারা দেখিয়েছে যে যদিও বাংলাদেশে শীতকাল বা এই সময়টাতে ইনফ্লুয়েঞ্জার টিকা দেওয়ার প্রবণতা মানুষের বেড়ে যায়, কিন্তু তারা এটি নিষেধ করছেন। তারা বলছেন এটা এই সময় না অন্য মৌসুমে দিতে। মানে এই ব্যাপারে আপনার কোনো বিষয় জানা আছে কিনা? আচ্ছা, ইনফ্লুয়েঞ্জার টিকাটা তো আসলে আমরা দিতে বলি যে যেসব বাচ্চা দেখা যাচ্ছে যে বারবার ঠান্ডা কাশিতে আক্রান্ত হচ্ছে। এই বাচ্চাগুলো কিন্তু শুধু শীতকাল না, এরা দেখা যাচ্ছে সারা বছরই যাদের অ্যালার্জিজনিত ঠান্ডার প্রবণতা আছে বা যাদের অ্যাজমা বা হাঁপানি আছে তারা কিন্তু সারা বছরই দেখা যাচ্ছে যে ঠান্ডা কাশিতে আক্রান্ত হয়। এবং তারা দেখা যাচ্ছে বিশেষ করে যে কোনো একটা ভাইরাল অ্যাটাক হলে, মানে ইনফ্লুয়েঞ্জা তো একটা ভাইরাস দিয়ে হচ্ছে, ভাইরাল অ্যাটাক হলে তখন দেখা যায় এটার আরও বেশি মানে এটা হচ্ছে তখন খারাপ দিকে চলে যায়, তখন এটা মারাত্মক মানে সিভিয়ার দিকে চলে যায়। সেই জন্য তখন কিন্তু বাচ্চার মৃত্যু ঝুঁকি অনেক বেশি থাকে। এই জন্য এটা যদি আমরা অন্য সময় দিয়ে ফেলি তাহলে এই যে শীতকালে যে এখন যে আমার যে ফ্লুটার টাইম, এখন ঠান্ডা কাশির যে টাইম, এই সময়টা বাচ্চা তাহলে সুরক্ষিত থাকবে। তার যে ঠান্ডা কাশি হবে না এরকম বলা যাবে না, কিন্তু তার যে অ্যালার্জিজনিত ঠান্ডা থাকে হতে পারে, কিন্তু তার যে মানে বেশি খারাপ হয়ে যাওয়া সেটা থেকে হয়তো বাচ্চাটা দেখা যায় উল্টো এই সময় দেওয়ার প্রবণতাটা কম। এই সময় হয় দেখা যাচ্ছে কি বাবা মারা একটু ওই সময় আসলেই চিন্তা করে যে এখন তো আবার হবে, কিন্তু যখন হয়তো একটু ভালো থাকে তখন হয়তো তাদের, আমরা যেমন পেশেন্টদেরকে বলে দেই যে আপনি ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনটা নিয়ে নেবেন, আপনার বাচ্চার জন্য এটা জরুরি দরকার, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, নিউমোনিয়া ভ্যাকসিন। কিন্তু অন্য সময় দেখা যাচ্ছে যখন একটু ভালো থাকে তখন বাচ্চা তারা ওইটা হয়তো মনে থাকে না বা খেয়াল করে নেওয়া হয় না। মান্তাসা তাসনিম, আপনার কাছে জানতে চাই যে ম্যাল নিউট্রিশন আপনি দুটোই বলছিলেন যে যারা ওবেজ এবং যারা হচ্ছে ক্ষীণকায়, এই দুই ধরনের মানে শিশুদের ক্ষেত্রে আসলে আপনারা কি স্টেপ নেন? ওজনটা কমান কিভাবে আবার বাড়ান কিভাবে? ম্যালনারিশ তো মানে অনেক ধরনেরই আছে। তার মধ্যে হচ্ছে আমাদের বাংলাদেশ প্রেক্ষিতে দেখা যায় যে মানুষ আমরা হচ্ছে যারা একটু ওজন কম, উচ্চতার তুলনায় বয়সের তুলনায় তখনই আমরা একটু সচেতন হই, কিন্তু হচ্ছে আবার যারা একটু হেলদি থাকে আমরা কিন্তু তাদেরকে সহজে ম্যালনারিশ বলি না, বা বাবা মারাও একটু নাদুস নদুস দেখতে বা একটু পছন্দ করি। কিন্তু এটা যে আস্তে আস্তে ওবেসিটি, এখন কিন্তু বাচ্চাদের মধ্যে টাইপ 1 ওবেসিটিটা অনেক বেশি। এছাড়াও অ্যাজমার সমস্যাটা ম্যাডাম তো অলরেডি বললো, এই সমস্যাগুলো কিন্তু দেখা যায় যে যেসব বাচ্চাদের ওজনটা একটু বেশি তাদের কিন্তু এই প্রবলেমগুলো কমন। এবং আমরা বাবা মারা সচেতন না। আমি মানে আমরা এরকম অনেক রুগী দেখি বা আমাদের হসপিটালে অ্যাডমিটেড থাকে, ম্যাক্সিমাম বাচ্চা বিশেষ করে উইন্টারে দেখা যায় যে তারা কিন্তু অনেক বেশি নিউমোনিয়া বা অ্যাজমার সমস্যা নিয়ে কিন্তু বেশি ভর্তি হয়। এবং হচ্ছে আরেকটা জিনিস খেয়াল করলে দেখা যায় তাদের খাবার দাবারও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কিন্তু এই যে অ্যাজমার সমস্যা নিয়ে ভর্তি হলে আপনাদের রোলটা কি থাকে তখন? আমাদের রোলটা থাকে হচ্ছে ডক্টর তো ট্রিটমেন্ট দেয়, জাস্ট ওই সময় আমরা হচ্ছে খাবারগুলো একটু জাস্ট হেলদি ডায়েটটা মেনটেন করা, ব্যালেন্স ডায়েট যেটাকে আমরা বলে থাকি। যেমন তার খাবারে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট থাকবে, প্রোটিন তো থাকবেই, প্রোটিন যেহেতু আমাদের হচ্ছে গ্রোথে হেল্প করে, তারপরে হচ্ছে বিশেষ করে হেলদি ফ্যাট যেগুলো আমাদেরকে উষ্ণতা দিবে। সো এই জাতীয় খাবারগুলো অবশ্যই আমরা খাদ্য তালিকায় সংযোজন করব। প্লাস হচ্ছে আমরা শীতের সময় বিশেষ কিছু খাবার আছে যেগুলো আমাদেরকে ঠান্ডা বা নিউমোনিয়া থেকে একটু রক্ষা করবে, সেই জাতীয় খাবারগুলো একটু খাদ্য তালিকায় ইনক্লুড করা। সেখানে অবশ্যই এটা ব্যালেন্স ডায়েট যখন আমরা মেনটেন করবো সেখানে কিন্তু আপনার কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, এছাড়াও জিঙ্ক, আয়রন, ভিটামিন ডি এগুলো কিন্তু আমরা সবই পাচ্ছি। তো যখন একটা গার্ডিয়ান বা বাচ্চার বাবা মা যখন একটা ডায়েটিশিয়ানের কাছে আসে আমরা কিন্তু একটা ওভারঅল একটা ব্যালেন্স ডায়েট দিচ্ছি যাতে তার পুষ্টির চাহিদাটাও নিশ্চিত থাকে এবং হচ্ছে আদার্স কিছু গাইডলাইন থাকে সেগুলোও কিন্তু আমরা তাদেরকে বলে দিচ্ছি যে ঠিক আছে এই জিনিসগুলো আপনি ওনার ক্ষেত্রে মেনটেন করবেন। আর আরেকটা যেটা হচ্ছে ওবেসিটির ক্ষেত্রে আপনি যে প্রশ্নটা করলেন যে তাদের ক্ষেত্রে আমরা কীভাবে ওজনটা মেনটেন করছি, তো একটা বাচ্চাকে দেখা যায় আমরা কিন্তু ওইভাবে ওজনটাকে
কমাইতে পারি না, যেটা একটা বড়দের ক্ষেত্রে করতে পারি। তাকে কিন্তু একটু সময় দিতে হবে, একটু কাউন্সিলিং করতে হবে। তাকে কিন্তু আমরা প্রথমেই বলতে পারি না ওর ফাস্ট ফুড বন্ধ বা ওর সব কিছু বন্ধ করে দিতে হবে। ওকে কিন্তু গ্রাজুয়ালি আমরা হচ্ছে জিনিসগুলোকে কমাইতে চাই। কারণ বড়রা হয়তো বা বুঝে, বাট ছোটরা তো বুঝতে চায় না। তারা অনেক বেশি ফাস্ট ফুড, অনেক বেশি জাঙ্ক ফুড, আর এখন তো খুব সহজ হচ্ছে অনলাইনে অর্ডার দেওয়া, চাইলেই চলে আসে। বাবা মাদেরকে উদাসীন অবস্থায় কত বেশি পান আপনারা? উদাসীন তো থাকেই, ভালোই থাকে, ভালোই পাই আমরা। তো তারা আর ডায়েটিশিয়ানের কাছে, তো ওই যে বললাম ডক্টর না বলা পর্যন্ত তারা কখনোই ডায়েটিশিয়ানের কাছে আসে না। ইভেন আমরা এরকমও রুগী দেখি, একটা 13 বছরের বাচ্চা, 14 বছরের বাচ্চা 150 কেজি, তারপরেও কিন্তু বাবা মা সচেতন না। ডক্টর যখন বারবার রিমাইন্ড দিচ্ছে তারপরেই কিন্তু সে আসতেছে। তারপরেও অনেক সময় বলে যে ওটা তো ওদের বংশগত, বাট যেটা হ্যাঁ অনেক সময় বংশগত তো থাকে, কিন্তু সেটাকে তো আমাকে বাড়তে দেওয়া যাবে না, ওটাকে আমাকে রিডিউস করতে হবে বা ওজনটাকে কমায় আইডিয়ালে তো অবশ্যই নিয়ে আসতে হবে। আমি আসবো, আমাদের সময় হয়েছে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। ডাক্তার তানিয়া ইসলাম, আপনার কাছে জানবো যে মায়ের বুকের দুধের ব্যাপারে আমরা অনেক কথা বলি, যদি এটি শীতকালীন সমস্যা না, কিন্তু এটি নিয়ে আসলে নিউট্রিশনিস্ট এবং ডাক্তার তাদের মধ্যে কি একটা কোনো ভুল বুঝাবুঝির কোনো জায়গা আছে কিনা? যেমন আমরা শুনে থাকি যে চিকিৎসকরা হয়তো বুকের দুধ খাওয়াটাকে বেশি বলছে, নিউট্রিশনিস্টরা কোনো কোনো ক্ষেত্রে হয়তো এটাকে হয়তো মানে আর্টিফিশিয়াল মিল্কের ব্যাপারে কখনো কখনো উদ্বুদ্ধ করছে, এরকম কখনো আপনারা শোনেন কিনা? আমি তারপর আপনার কাছে জানবো। আচ্ছা, আসলে এখানে আমার মনে হয় না যে নিউট্রিশনিস্ট আর আমাদের মধ্যে তেমন কোনো দ্বিমত আছে। এখানে আমরা ইউনিভার্সাল এটা যেটা যে আমরা 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়াবো, 1 ফোঁটা পানিও দিব না, ঠিক আছে, 6 মাস পর্যন্ত। তবে এই ক্ষেত্রে অনেক সময় সেটা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, দেখা যাচ্ছে মা যদি জব করে, কারণ আমাদের দেশে এখনও সব সেক্টরে কিন্তু আমরা 6 মাস ছুটি এনশিওর করতে পারি নাই, তো সেজন্য দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এটা চ্যালেঞ্জিং হয়ে যায়। তারপরে আমরা মাকে যথাসাধ্য কাউন্সিলিং করার চেষ্টা করি, এবং এক্সপ্রেস ব্রেস্ট মিল্ক যেটা, সেটা মাকে কিভাবে করতে হবে সেটা যদি আমরা প্রপারলি শিখিয়ে দিতে পারি, এটা দেখা যাচ্ছে যে আমরা প্রপারলি এক্সপ্রেস ব্রেস্ট মিল্কটা বলা হয় যে এটা হচ্ছে একটা মানে ম্যাটার অফ প্র্যাকটিস, যে যত ভালো প্র্যাকটিস করবে সে তত ভালো এক্সপ্রেস করতে পারবে। তাহলে আমি যদি ভালো করে মাকে এটা কাউন্সিলিং করি, মাকে ভালো করে শিখিয়ে দিই, মানে এটার পদ্ধতিটা কি বলা যায় কিনা, বলার মতো বিষয় কিনা? আচ্ছা, এটা পদ্ধতিটা আসলে এইখানে ওইভাবে বলে তেমন লাভ হবে না। এটা আমরা মাকে শিখিয়ে দিই এবং হচ্ছে এটা খুবই ভালো মানে ম্যানুয়ালি এক্সপ্রেশন করা যায়, করে আমরা হচ্ছে এটা কিভাবে বুকের দুধটা সংরক্ষণ করতে পারি, কতক্ষণ সংরক্ষণ করতে পারি, এগুলো যদি আমরা এই ফাঁকে আমি বলে নিই দর্শকদের উদ্দেশ্যে, আমরা কিন্তু ব্রেস্ট মিল্কটা এক্সপ্রেস করে 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত নর্মাল টেম্পারেচারে রাখতে পারি, নর্মাল টেম্পারেচার রাখতে পারি, এবং ফ্রিজে আমরা যে আমাদের নর্মাল ফ্রিজ যেটা, সেটাতে আমরা রাখতে পারি 24 ঘন্টা পর্যন্ত। এবং আমরা যদি এরকম চিন্তা করি যে 4-5 ঘন্টা বাইরে থাকবে, তাহলে আমার এই সময় আমার বাচ্চাকে 3 বার বা 4 বার খেতে দিতে হবে, তাহলে 3 থেকে 3 বার বা 4 বারের জন্য আমি আলাদা আলাদা 4টা বাটিতে আমি মিল্কটা স্টোর করে রাখবো, এবং টাইম এবং ডেট দিয়ে রাখবো, যেটা আগে স্টোর করা হয়েছে সেটা আগে খাওয়াবো। এবং বাসায় যারা খাওয়াবে তারা অবশ্যই কিন্তু আবার ফিডার দিয়ে খাওয়াবে না। হ্যাঁ, আমরা যেটা বলি যে ফিডার দিয়ে খাওয়ালে কিন্তু বাচ্চার নিপুল কনফিউশন হয়, বাচ্চা সেই ক্ষেত্রে তখন কিন্তু আর বাচ্চা ব্রেস্ট মিল্ক টানতে যাবে না, সেই জন্য তখন সেটাকে আমরা বাটি চামচে খাওয়াতে হবে। এবং এইটার জন্য আসলে খুবই দরকার যেটা নিজের ওই একটা ইচ্ছা, মার বিশেষ করে মাকে যদি আমরা খুব ভালোভাবে বোঝাতে সক্ষম হই, মার নিজেরও যদি মানে একটু আগ্রহটা ভালো থাকে, তাহলে কিন্তু এটা সম্ভব যে 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো। এর পরবর্তীতে যেটা অনেক সময় হতে পারে যে ওনারা যেটা বলেন যেটা যে আমরাও যেটা মাদেরকে শিখিয়ে দেই, আমাদের খাবারের তালিকা বাচ্চাদের যে বয়স অনুযায়ী আমরা কয়বার কতটুকু খাওয়াবো, এবং তখন কিন্তু আমরা বলে থাকি যে আগে বাড়তি খাবার দিবে, তারপর হচ্ছে বুকের দুধ খাওয়াবে। আচ্ছা, আগে বাড়তি খাবারটা দিয়ে নিবে, তারপর বুকের দুধ খাওয়াবে। এবং এইটা আমার মনে হয় ওনাদের সাথে আমাদের তেমন দ্বিমত নাই, যে আমরা মানে মোটামুটি 6 মাস থেকে মানে 7 মাসে যখন পড়লো তার থেকে 8 মাস পর্যন্ত আমরা দিনে 3 বার খাবার দিতে বলি, এবং 9 মাস থেকে 11 মাস পর্যন্ত দিনে 3 বার খাবার, তার সাথে 2 বার নাস্তা, এইটু পরিমাণটা। এবং 11 মাসের পর থেকে ওই 3 বার ভারী খাবার, 2 বার নাস্তা, কিন্তু অ্যামাউন্টটাকে একটু বাড়িয়ে দিতে হবে। এবং আর একটু ব্যাপার আছে যে তখন একটু টুকরা টুকরা করে বাচ্চাকে নিজে হাতে খেতে দিতে বলি, এবং এইটা তখন খাবে সে হচ্ছে, যেহেতু আমরা 2 বছর পর্যন্ত বুকের দুধ চালাবো, তখন এই বাড়তি খাবারটা সে বুকের দুধ খাওয়ার আগে খাবে,
আগে বাড়তি খাবারটা খেয়ে তারপর বুকের দুধ খাবে। স্বভাবতই সে যদি আগে বুকের দুধ খায় তাহলে তো তার পেটটা ভর্তি থাকবে, সে তখন বাড়তি খাবার খেতে চাবে না, ওটার প্রতি তার কোনো আগ্রহ থাকবে না। সেটাই যদি আমরা ঠিকভাবে বুঝিয়ে বলি, আমার মনে হয় যে এটা নিয়ে আসলে আমাদের মধ্যে তেমন কোনো দ্বিমত। আমি তারপরে মান্তাসা তাসনিম আপনার কাছে একটু শুনতে চাই, মানে এরকম একটা কথা প্রচলিত আছে যে হয়তো নিউট্রিশনিস্টরা একটু আর্টিফিশিয়াল মিল্ককে বেশি প্রায়োরিটি দেয়, এরকম আদৌ আছে কিনা? দ্বিতীয়ত হচ্ছে এই যে 1.5 মাস থেকে 2 বছর পর্যন্ত মানে খাদ্য তালিকায় আমাদের দেশের মায়েদের যে প্রবণতা, আমি সবই সাদা টাইপের জিনিস খাওয়াচ্ছি, সুজি খাওয়াচ্ছি, সাগু খাওয়াচ্ছি, মানে এগুলোর বাইরে এই টাইমগুলোতে কোন ধরনের খাদ্যের প্রতি অভ্যস্ততা বাড়ানো উচিত সন্তানদের, এবং আপনারা কি সাজেস্ট করে থাকেন? আচ্ছা, প্রথম যেটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে আর্টিফিশিয়াল মিল্ক। আমরা সবসময় ডক্টরদের যেটা বলে থাকে 6 মাস পর্যন্ত তো সে অবশ্যই ব্রেস্ট ফিড করবে যদি সে মায়ের থেকে পর্যাপ্ত পরিমাণে দুধ পায়। এর ক্ষেত্রে মাকেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর বা হেলদি খাবার খেতে হবে। আর আমরা 2 বছর পর্যন্ত কিন্তু গরুর দুধও ওইভাবে বলি না, যেহেতু 2 বছর পর্যন্ত সে বুকের দুধ তো যথেষ্ট খাবে। আর আর্টিফিশিয়াল মিল্ক যেটা ম্যাডাম অলরেডি বললো, অনেক সময় বাচ্চা মায়ের দুধ পায় না, সেক্ষেত্রে হয়তো বা যারা ওয়ার্কিং মাদার আছে তাদের হয়তো বা দিতে হয়, সেটা হয়তো বা ক্ষেত্র বুঝে, বাট আমরা কখনো এটাকে মানে প্রমোট করি না। আমরা সবসময় বুকের দুধ আর নর্মাল খাবার। আর যখন একটা বাচ্চা 6 মাস হচ্ছে তখন কিন্তু সে আস্তে আস্তে একটা খাবার, সলিড খাবারের দিকে সে শুরু করতেছে। তো 6 মাসে হয়তো বা আমরা বলি একটু ব্লেন্ড করে বা পিউরি করে খাবারটা দিতে, এবং 1-2টা খাবার দিয়ে শুরু করবে। তো আমাদের দেশে দেখা যায় যে আমরা যেটা সবসময় রুগীর বাবা মার কাছ থেকে শুনে থাকি, সুজি বা জাউ ভাত বা শুধু খিচুড়ি এগুলোই দিচ্ছি, কিন্তু আমরা তাদেরকে আরও অনেক কিছু তো দিতে পারি প্রোটিনের মধ্যে। যেমন 7 মাসে পড়লে আমরা কিন্তু মাছটাকে একটু অ্যাড করতে পারি ম্যাশড করে। তারপরে হচ্ছে আমরা একটু আপনার ডিমের সাদা অংশ মানে কুসুমটা দিয়ে শুরু করতে পারি। মোটামুটি 8-9 মাসে পড়লে তখন আমরা ইয়কটাকে অ্যাড করতে বলি 9 মাস থেকে। আর 1 বছর হলে তো পুরো একটা হোল এগ সে খেতেই পারবে। এরপরে যদি আমরা এছাড়া আমরা চিকেনটাকে স্টু করে দিতে পারি বা স্যুপ হিসাবে কিন্তু আমরা অ্যাড করতে পারি। তারপরে মোটামুটি 9-10 মাস গেলে আমরা কিন্তু বলি যে আপনার কি যেন এর মাঝখানে আমরা বিভিন্ন ধরনের ম্যাশড ফ্রুটসগুলোকে একটু পিউরি করে দিতে পারি। যেমন সবুজ আপেল হতে পারে, মানে আপেল হতে পারে, ব্যানানা হতে পারে, তারপর নাশপাতি হতে পারে, পেঁপে হতে পারে, এগুলো কিন্তু আমরা একটু পিউরি করে দিতে পারি। এছাড়া বিভিন্ন ধরনের ভেজিটেবল আছে, যেমন মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, এছাড়া গাজর আছে, এগুলো কিন্তু আমরা সিদ্ধ করে পিউরি করে দিতে পারি। এগুলো থেকে কিন্তু বাচ্চারা পর্যাপ্ত পরিমাণে ভিটামিনস পাচ্ছে, মিনারেল পাচ্ছে, যেটা তাদের ইমিউনিটিতেও ভালো হচ্ছে। আর আমাদের দেশের বাচ্চারা দেখা যায় অনেক বেশি আয়রনের স্বল্পতায় ভুগে থাকে। সো এই জাতীয় খাবার যখন আমরা অ্যাড করব তখন কিন্তু সে পর্যাপ্ত পরিমাণে আয়রনও কিন্তু পেয়ে যাচ্ছে। সো শুধু আমরা যেগুলো দেই সেটা হচ্ছে কার্বোহাইড্রেট বেসড, ওখান থেকে হয়তো আমরা এনার্জি পাচ্ছি। এই যে বৈচিত্র্যময় খাবারের কথা আপনারা বলেন, যেটি একটি শিশুর জন্য খুবই কল্যাণকর, কিন্তু মানুষ এটা মানে কিনা বা মানতে পারে কিনা, আসলে কি দেখেন আপনারা? মানুষ বাচ্চারা খেতে চায় না অনেক সময়। সেক্ষেত্রে মায়েদের ক্ষেত্রে পরামর্শ থাকবে তাদেরকে একটু ভ্যারাইটি দিতে হবে। এখন একটা বাচ্চাকে যদি আমরা 4 বেলা বা 3 বেলা একই খাবার দিই, সে কিন্তু খেতে চাবে না। তো আমরা হয়তো এক বেলা তাকে সুজি দিচ্ছি, সাবু দিচ্ছি, এক বেলা হয়তো একটু খিচুড়ি করে দিচ্ছি, 2-1টা সবজি অ্যাড করে, ডাল করে। কিন্তু আমরা কি করি, অনেকগুলো সবজি অ্যাড করি, অনেকগুলো ডাল একসাথে অ্যাড করি। এটা না করে আমরা 1-2টা যদি একটু নেই তাহলে একটু ভালো হয়। পরের দিন আমরা আদার্স একটা ডাল ইউজ করলাম, আদার্স 1-2টা সবজি বেছে নিলাম, একসাথে সব অ্যাড না করে। এতে কিন্তু বাচ্চা দেখা যাচ্ছে যে স্টোমাক বা কিডনিতেও কিন্তু একটা প্রেশার পড়তেছে, যেহেতু বাচ্চাদের স্টোমাক বা কিডনি ওই সময় অতটাও পরিপক্ক হয় না। আর যেটা মেইনটেইন করাটা আসলে বাবা মাকেই বুঝাইতে হবে, কাউন্সিলিং করতে হবে, কারণ এখনকার বাচ্চাদের মেইন সমস্যা হচ্ছে তারা খেতে চায় না। আর বয়স অনুযায়ী যদি এক বয়সে এক রকমের ক্যালোরি চাহিদা থাকে, পুষ্টি চাহিদা থাকে, সেটা তো অবশ্যই বয়স ভেদে মেইনটেইন করতেই হবে। এই জন্য একজনের পুষ্টিবিদের শরণাপন্ন হইলে কিন্তু এই জিনিসটা অনেক বেশি ভালো হয়, যে প্রতিটা বছরে আমরা কি পরিমাণ ক্যালোরি তাকে দিব, কোন ভিটামিনগুলো এই সময় বেশি দরকার। এই জন্য একজন পুষ্টিবিদের শরণাপন্ন অবশ্যই হতে হবে। ধন্যবাদ। আমরা আরো একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরছি আবার। ডাক্তার তানিয়া ইসলাম, আপনার কাছে জানতে চাই, স্থায়ী রোগ শিশুদের বহুদিন ধরে আক্রান্ত, শীত এলেই এটি মাথা চাড়া দেয়, এই রোগগুলো আসলে কি কি, এবং এখান থেকে পরিত্রাণের জন্য আসলে আপনারা কি পরামর্শ দিয়ে থাকেন? আচ্ছা, তার আগে আমি আরেকটা কথা বলে নেই। উনি যেটা বললেন খাবারের ব্যাপারে, এখানে একটা কথা কিন্তু বাচ্চাদের মাদেরকে আসলে আমরা বলি না যে ক্ষেত্রে যে ব্লেন্ড করে খাওয়া, ব্লেন্ড করে খাওয়াটা কিন্তু আমরা কোনো সময়ই সাপোর্ট করি না। ব্লেন্ড করে খাওয়াটা এটা একদমই ব্লেন্ড করে খাওয়ানো যাবে না, কারণ দেখা যাচ্ছে যে আমরা জানি যে আমাদের হজমের সাথে চাবানোর কিন্তু একটা সম্পর্ক আছে। যেমন আমি যেমন ব্যক্তিগতভাবে শুনেছি যে একটা ফল যদি কামড়ে খাই
তার যতটুকু উপকার হয় সেটা ম্যাশ করে দিলে বা জুস করে দিলে হয়তো ওই ফাইবারটা তার ভিতরে যায় না, ওটা ভেঙে যায়। ফলটা তো আমাদের ফলে তো আমাদের ফাইবার আছে নাকি আমি একটু 1 মিনিট অ্যাড করতে পারি? এখানে হচ্ছে জাস্ট 6 থেকে 7 মাস, প্রথম মাসটার কথা বলেছি আমি, যে এই সময় দেখা যায় চকিং হতে পারে বা হচ্ছে গলা লেগে যেতে পারে, এই সময়টা ম্যাশ করে যদি দিতে পারে তো ভালো, না হলে আমরা ব্লেন্ড করে বা ম্যাশ খেতে পারে তাহলে খাবে আর কি। আর যখন আস্তে আস্তে 8-9 মাসে যাবে তখন তার হাতেও আমরা একটু দিয়ে দিব, যাতে সে আস্তে আস্তে চিবিয়ে খেতেও শেখে। মানে আমাদের কাছ থেকে কোনো কথা শুনলে মানুষ তো ওইটাই দেখা যাচ্ছে ফলো করার চেষ্টা করে, সেই জন্য আমরা বলছি যে ব্লেন্ড না করে আপনি হাত দিয়ে চটকিয়ে দেন, হাত দিয়ে ভালো করে হাত দিয়ে চটকিয়ে দেন, এবং যত বাচ্চা যত বড় হতে থাকবে তত টুকরা টুকরা দিবেন, টুকরা টুকরা করে দিবেন। অথবা আপনি যদি খিচুড়ি রান্না করেন তাহলে একটু ঘুটনি দিয়ে ঘুটা দিয়ে দেন, এবং যত বড় হতে থাকবে তত ঘুটা কমাতে হবে আস্তে আস্তে, যাতে টুকরা টুকরা থাকে এবং সে চাবানে না চাবালে, এই যে ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা এরকম অনেক প্রবলেম ফেস করি, বাচ্চা নিয়ে আসে, বাচ্চা অন্য সব খাবার দেখা যাচ্ছে চিবিয়ে খায়, শুধু ভাত গিলে খায়, কারণ সে হয়তো ছোটবেলা থেকে শিখেছে যে ভাত গিলে খেতে হবে, মানে তাকে তো ওইভাবে খাওয়ানো অভ্যাস করা হয়েছে। তাহলে ওইটা আমাদের খেয়াল রাখতে হবে। এই বাচ্চাগুলোর দেখা যায় কি তখন তার ডাইজেশনের সমস্যা হয়, পেট ফেপে থাকে, কনস্টিপেশন হয়, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে যে খাওয়ার অরুচি, তখন এই বাচ্চাগুলো কিন্তু মারা তখন দেখা যায় প্রবলেমে পড়ে যায়। ছোটবেলা হয়তো আরামে খাইয়েছে, কিন্তু একটু বড় হলে তখন সমস্যায় পড়ে যায়। আচ্ছা, আমি অন্য একটা বিষয়ে আসবো, কিন্তু আপনাকে যেটি বলছিলাম যে স্থায়ী কোন রোগগুলো বেশি মাথাচাড়া দেয়, যে মানে একটা রোগে তিনি আক্রান্ত ওই শিশুটি, কিন্তু শীত আসলে এটি আরেকটু মাত্রা বেড়ে যাচ্ছে। আচ্ছা, এটার মধ্যে সবচেয়ে প্রথম যদি আমরা বলি সেটা হচ্ছে হাঁপানি বা অ্যাজমা, যেটা হচ্ছে আমাদের বাচ্চাদের যেটা থাকে বা বড়দেরও এই শীতকালে কিন্তু দেখা যায়, শীতকাল শুধু বলবো না, যে কোনো সিজন চেঞ্জের সময়, অনেক সময় বর্ষাকালেও অ্যাজমা বা হাঁপানির প্রকোপটা বেড়ে যায়, আর সারা বছর দেখা যাচ্ছে মোটামুটি কন্ট্রোলে থাকে। আর এছাড়া আমরা যেটা বলি যে অ্যালার্জিজনিত ঠান্ডা, যেটা একটু বাচ্চাদের তো সাধারণত আমরা 2 বছরের উপরে তো আমরা আনি, যে আগে তো আমরা সাধারণত অ্যাজমা বলি না, সেক্ষেত্রে রিঅ্যাক্টিভ এয়ারওয়ে ডিজিজ বলি আমরা অনেক সময়। সেই যে বারবার ঘন ঘন ঠান্ডা কাশি লাগা, এগুলো আসলে বেসিক্যালি অ্যালার্জি জনিত, বা হচ্ছে যাদের এই যে একটা আছে হাঁচি, বারবার হাঁচি হচ্ছে, আমরা যেটাকে বলি যে অ্যালার্জিক রাইনাইটিস। এই অ্যাজমা, অ্যালার্জিক রাইনাইটিস, তারপর হচ্ছে চোখ লাল হয়ে যাওয়া, চোখ দিয়ে পানি পড়া, অ্যালার্জিক কনজাংটিভাইটিস, তারপর এক্সিমা, হ্যাঁ, এগুলো কিন্তু সবই অ্যালার্জিজনিত রোগ। এগুলো দেখা যাচ্ছে যে যাদের আগে থেকে আছে, শীতকাল আসলে তাদের দেখা যাচ্ছে যে এই জিনিসগুলোর প্রবণতাটা বেড়ে যায়, মানে যে কোনো সময় দেখা যায় অ্যাটাকটা বেড়ে যেতে পারে। ধন্যবাদ। মান্তাসা তাসনিম, আপনার কাছে জানবো, আপনি যেহেতু কার্ডিয়াক সেন্টারে কাজ করেন, সেখানে শীতকালে শিশু হৃদরোগে যারা আক্রান্ত তাদেরকে আসলে আপনাদের টেক কেয়ার করা লাগে কিনা? নর্মালি শিশু হৃদরোগে আক্রান্ত আমরা কার্ডিয়াকে যে ধরনের বেশি পেয়ে থাকি সেগুলো হচ্ছে এএসডি আর ভিএসডি, জন্মগত ত্রুটি যেই সমস্যাগুলো। তো সার্জারি হইলে তো ওগুলোদের আমাদেরকে দেখতেই হয়, তাদের খাবার দাবার। সো যেহেতু তাদের ক্ষেত্রে দেখা যায় সার্জারির পরে আমরা একটু হাই প্রোটিন ডায়েটটা মেনটেন করি, বা হচ্ছে আদার্স নিউট্রিশনগুলো, বিশেষ করে হচ্ছে আয়রন, জিঙ্ক, তো এই জাতীয় খাবারগুলো আমরা একটু খেয়াল রাখি যে তার খাবার আমরা পর্যাপ্ত দিতে পারতেছি কিনা। সো এই জিনিসগুলো একটু মেনটেন করা হয়। আচ্ছা, ডাক্তার তানিয়া ইসলাম, আপনার কাছে জানবো যে আপনার হাসপাতালে মানে পুষ্টিবিদ, নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ান যেভাবে বলে, এরকম কোনো পদ আসলে আছে কিনা? তাদের কাছে আপনারা কখন পাঠান রোগীকে? হ্যাঁ, আমাদের হাসপাতালে একজন নিউট্রিশনিস্ট আছেন। আমরা আসলে তাদের কাছে যখন, বিশেষ করে আমাদের এখানে উনি যেটা বললেন যে অপুষ্টির বাচ্চা যেগুলো, আর হচ্ছে যেগুলো ওবেসিটি, স্থূলতা, এই বাচ্চাগুলোকে সাধারণত আমরা দেখা যাচ্ছে যে নিউট্রিশনিস্টের কাছে পাঠাই। উনি দেখা যাচ্ছে যে ডায়েট চার্ট মেনটেন করে দেন। বেশিরভাগ ক্ষেত্রে বলবো যে ওবেসিটির বাচ্চাগুলোকে বেশি পাঠানো হয় আমাদের হসপিটালে যদি চিন্তা করি, বা যে কোনো শিশু হসপিটালেই, কারণ ম্যালনিউট্রিশনের জন্য কিন্তু আসলে আমরা আলাদা প্রোটোকলাইজ ট্রিটমেন্ট আছে আমাদের। ম্যালনিউট্রিশনের জন্য আলাদা ডায়েট, যেটা আমরা মানে WHO প্রোটোকল অনুযায়ী আমরা মেনটেন করি, সেটা আমরা আলাদা ডায়েট, আমরা যেই ডায়েটগুলো মেনটেন করি ওগুলো আমাদের হসপিটালেই তৈরি করা হয়। সেই হসপিটালে তৈরি করে তাদেরকে ওই আলাদা যে খাবারটা, সেটা দিয়ে তাদের অপুষ্টিটা আমরা মানে কাটানোর চেষ্টা করি, এবং ক্যালকুলেটেড ফিডিং বলি আমরা আর কি, যে 2 ঘন্টা পর পর একদম ক্যালকুলেটেড অ্যামাউন্ট, তার কতটুকু প্রোটিন দরকার, কতটুকু ক্যালোরি দরকার, ওইটা একদম ক্যালকুলেট করে সেই হিসাব অনুযায়ী আমরা 2 ঘন্টা পর পর সেই খাবারটাকে খাওয়ানো হয়, এবং সেই খাবারটা আমাদের হসপিটালেই তৈরি করা হয়। বিশেষ করে আমরা মেইনলি আমাদের নিউট্রিশনিস্টের কাছে দেখা যাচ্ছে ওবেসিটির বাচ্চাগুলোকেই বেশি পাঠানো হয়ে থাকে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। মান্তাসা তাসনিম, আপনার কাছে জানতে চাই যে আপনাদের হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে নিউট্রিশনিস্টদের বা ডায়েটিশিয়ানের এই ব্লেন্ডটা কিভাবে হয়? আপনারা কি একসাথে বসেন, কাজ করেন, কিভাবে এটা মেনটেন হয়? আমাদের হাসপাতালে ডায়েটিশিয়ানদের যে রিকোয়ারমেন্টটা ছিল এটা কিন্তু কনসালটেন্টদেরই ছিল, যে আমাদের হাসপাতালটা কার্ডিয়াকটা কিন্তু নিউ, তো যখন এটা শুরু হয় তখন কিন্তু কনসালটেন্ট এবং আমাদের ডিরেক্টর স্যার বলছিল যে না আমাদের ডায়েটিশিয়ান লাগবে। সো যেহেতু কার্ডিয়াক রুগী থাকবে, আইসিইউ, মাল্টি স্পেশালিটি হসপিটাল, তারপরে সিসিইউ রুগী থাকতেছে, তাদের বিভিন্ন প্রসিডিওর থাকতেছে, মোটামুটি তো আমরা সব ধরনের পেশেন্টই ডিল করছি হসপিটালে, প্লাস আমাদের রুগীকে আমরা খাবার দিচ্ছি প্রতিবেলায়। সো সেই খাবারগুলো চেক করা, মনিটরিং করা, মেনু তৈরি করা, সব কিছু মিলেই স্যারদেরই রিকোয়ারমেন্ট ছিল যে না আমাদের ডায়েটিশিয়ান লাগবে। এবং খাবারের পার্ট আসলে আমাদের ডক্টররা আমাদেরকে যথেষ্ট সাপোর্টিভ, কনসালটেন্টরা এবং আমাদের ম্যানেজমেন্ট, যে ঠিক আছে খাবারের পার্ট যেহেতু ডায়েটিশিয়ানরা এক্সপার্ট, ঠিক আছে এটা ওরা দেখবে। তাদের হয়তো কিছু রিকোয়ারমেন্ট থাকলে তারা ফাইলে সেটা লিখে দিচ্ছে বা আমাদেরকে ডেকে বলতেছে যে আমার এই পেশেন্টের এটা লাগবে, আপনারা এগুলো একটু মেক শিওর করেন। তখন কিন্তু আমরা ডক্টরের সাথে এটা কোর্ডিয়াল হয়ে কিন্তু কাজগুলো করতেছি। আমরা অনেক হাসপাতালে দেখি যে হাসপাতালের রোগী যারা যা কিছু খাবেন সেটি হয়তো হাসপাতালের যে আপনার ক্যান্টিন বা মনে করেন খাবারটা স্পেশালি নিউট্রিশনিস্টদেরকে দিয়ে দেখিয়ে তৈরি করা হয়, এরকম কি কোনো আলাদা কোনো সিস্টেম আছে আপনাদের হাসপাতালে? জি জি, আমাদের হাসপাতালে কিচেন আছে, কিচেনে খাবার তৈরি হয়, সেগুলো আমরা হচ্ছে যখন মেনু তৈরি করা থাকে যে আমরা এই পেশেন্টকে কি দিব, রেনাল পেশেন্টকে কি দিব, কার্ডিয়াক পেশেন্টকে কি দিব, সেমি সলিড, যেহেতু আবার ন্যাজোগ্যাস্ট্রিক ফিডিং বা এনজি ফিড যেটা আমরা নল দিয়ে খাই, লিকুইড ডায়েটে কি যাবে, এগুলো আমাদের সব কিছুই থাকে এবং সব কিছু আমাদের পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। আমরা কোনো আমাদের চার্ট মানে এমন না যে আমরা সব পেশেন্টকে একই দিচ্ছি, পেশেন্টের রিপোর্ট দেখে আমরা এভরিডে পেশেন্টের কাছে রাউন্ডে যাচ্ছি, তাদের রিপোর্ট দেখতেছি, কথা বলতেছি, সেই অনুযায়ী কিন্তু আমরা সেগুলো প্রিপেয়ার করে পেশেন্টের কাছে পৌঁছাই দিচ্ছি। আর এর মধ্যে যদি আমরাও কখনো কোনো সমস্যা ফেস করি, আমরাও কিন্তু কনসালটেন্টের কাছে বা সেই রেসপেক্টিভ ডক্টরের কাছে যাচ্ছি যে এটা দিলে ভালো হয়। তো সেই ক্ষেত্রে আমরা এখন আমাদের আগের তুলনায় মনে হয় আমরা এখনকার ডক্টররাও কিন্তু যথেষ্ট পজিটিভ ডায়েটিশিয়ানের বিষয় এবং তারাও কিন্তু সাপোর্টিভ। ধন্যবাদ। ডাক্তার তানিয়া ইসলাম, ব্রঙ্কিওলাইটিস এটি কি আসলে শীতকালে এটার প্রকোপ কি আসলে বাড়ে নাকি এটি সারা বছর জুড়ে আসলে হয়? এটা সারা বছর জুড়ে হতে পারে, তবে শীতকালে সাধারণত এটার প্রকোপ বাড়ে কিছুটা। এটা সাধারণত 2 বছরের নিচে বাচ্চাদের বেশি হয়ে থাকে এবং এটা যেহেতু আমরা জানি যে এটা ভাইরাল, এটার সাথে এইটাকে অনেক সময় কিন্তু নিউমোনিয়া ভেবে অনেকে ভুল করে, কিন্তু এটা আসলে নিউমোনিয়া নয়, এটা ভাইরাস জনিত। এটার সাথে নিউমোনিয়ার পার্থক্য হচ্ছে নিউমোনিয়াতে দেখা যাচ্ছে বাচ্চাটা অনেক বেশি সিক হয়ে যায়, তার প্রচণ্ড পরিমাণে জ্বর থাকে, কাশি থাকে, শ্বাসকষ্ট থাকে। কিন্তু ব্রঙ্কিওলাইটিসে দেখা যাচ্ছে যে বাচ্চার জ্বরের পরিমাণটা কম থাকে, বাচ্চা কাশি থাকে, শ্বাসকষ্ট থাকে, বাট বাচ্চা বেশ হাসি খুশি থাকে। আমরা যেমন বলে থাকি হাসি কাশি বাসি, যেমন বাচ্চা হাসি দিচ্ছে তার সাথে কাশিও আছে এবং বাসির মতো আওয়াজও শোনা যাচ্ছে, কিন্তু বাচ্চা ওই নিউমোনিয়ার মতো এরকম নেতিয়ে পড়ে না বা খাওয়া দাওয়া ছেড়ে দেয় না, এত সিক হয়ে যায় না। আগে যেমন এটা ডিফারেন্সিয়েট করতে পারতো না বা বাংলাদেশে এটা নিয়ে একটা সংকট একটা সময় গেছে, এটা কি একেবারে কমপ্লিটলি এখন সবাই জানে কিনা চিকিৎসকদের? এখন আসলে শিশু চিকিৎসকরা মোটামুটি সবাই জানে যে এটা এখন তো এটা মোটামুটি ওয়েল এস্টাবলিশ, এটা সবাই জানে, কিন্তু জনগণের মধ্যে এখনও সচেতনতার অভাব। আমরা যেমন নিউমোনিয়াটা একটা যেমন ওয়াইড স্প্রেড টার্ম, সবাই জানে নিউমোনিয়া, সবাই ওইটাকেও বলে যে নিউমোনিয়া হয়েছে। বা অনেক সময় দেখা যাচ্ছে যে চিকিৎসকরা হয়তো বাবা মাকে ব্রঙ্কিওলাইটিসটা বোঝাতে পারছে না, মানে বলে হয়তো যে মানে এটা আপনার বাচ্চাটা অনেকটা নিউমোনিয়ার মতো একটা রোগ হয়েছে। ব্রঙ্কিওলাইটিস টার্মটা যেহেতু সবার সাথে পরিচিত না, ওই জন্য ওইটাও তারা তখন নিউমোনিয়া হিসেবেই চিন্তা করে, কিন্তু নিউমোনিয়ার সাথে কিন্তু এটার বেশ পার্থক্য রয়েছে, চিকিৎসাগত অনেক পার্থক্য আছে। চিকিৎসাগত তো বিরাট পার্থক্য। আমরা যেমন সেখানে অ্যান্টিবায়োটিক, যেটা আমার সবচেয়ে জরুরি, সেখানে কিন্তু অ্যান্টিবায়োটিকের তেমন কোনো দরকার হয় না। তবে সেই ক্ষেত্রে আসলে মানে কনসালটেন্টের একটা বা শিশু ডাক্তারদের দেখার একটা ব্যাপার আছে যে অনেক সময় আমি কিন্তু ব্রঙ্কিওলাইটিসের বাচ্চাও অনেক সময় দেখা যাচ্ছে যে সাথে তার নিউমোনিয়াও থাকতে পারে, সেক্ষেত্রে অনেক সময় আমাদের অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে না তা না, অ্যান্টিবায়োটিক দেওয়া অনেক সময় লাগে তখন। ধন্যবাদ। মান্তাসা তাসনিম, আপনার কাছে জানতে চাই যে যদিও আমরা শীতকালীন বিষয়ে আলোচনা করছি, আপনাদেরকে আমরা কম পাই, অনেক বিষয়ে একটু জানতে চাই। চিকিৎসকদের ক্ষেত্রে আমরা যেমন দেখি যে অনেক ইন্টারন্যাশনাল কনফারেন্স হচ্ছে, দেশের সোসাইটিগুলো অনেক ধরনের প্রোগ্রাম করছে এবং তথ্যের হালনাগাদ হয়, প্রতি বছরই
নানান সেমিনার সিম্পোজিয়াম হচ্ছে, আপনাদের ক্ষেত্রে এই তথ্যের হালনাগাদটা বা আপডেটেড তথ্য নিয়ে সেটি অ্যাপ্লাই করা, এটার ব্যাপারে আপনাদের সোসাইটি কি কাজ করে, বা আপনারা এই তথ্যগুলো কোথা থেকে কিভাবে নিজেদের মধ্যে আপ টু ডেট থাকেন? থ্যাংক ইউ, সুন্দর একটা প্রশ্ন। আমাদের বাংলাদেশের তো নিউট্রিশনিস্টের কনফারেন্স বলেন বা এই যে রিসার্চ, এগুলো তো খুবই কম, বা আমাদের এই ক্ষেত্রে যে হেল্পগুলো লাগে সেগুলো কিন্তু আমরা পর্যাপ্ত পাই না রিসার্চের ক্ষেত্রে বা পাবলিকেশনের ক্ষেত্রে। সো এই জিনিসগুলো কম, আমরা তারপর চেষ্টা করি WHO বা হুড বা হচ্ছে ইন্টারন্যাশনাল যে গাইডলাইনগুলো রয়েছে নিউট্রিশনিস্টের, এগুলো হয়তো বা ফলো করার চেষ্টা করি। আর কনফারেন্স বাংলাদেশে ওইভাবে খুবই কম হয়, দেশের বাইরে হয়, তো সেগুলোতে চেষ্টা করা হয় অ্যাটেন্ড করার বা যাওয়ার, কিছু শেখার। সেগুলোতে আসলে অনেক কিছু শেখা যায়, বিশেষ করে এশিয়ান কান্ট্রিগুলোতে যেগুলো প্রবলেমগুলো আমরা ফেস করি। তো আমাদের দেশে আমি মনে করি এই জিনিসগুলো সামনে আরও ডেভেলপ হবে, অনেকটা হচ্ছে, আগের তুলনায় অনেক হয়েছে, ইনশাল্লাহ সামনে আরও হবে। সো এখন যেহেতু আমরা ওই যে বললাম এখনকার ডাক্তারও খুব পজিটিভ, তো ডে বাই ডে গ্রো হচ্ছে। আমরা যেমন ইন্টারন্যাশনালি দেখি, আপনি যেই রোগের কথাই বলেন এটার সাথে কিন্তু একজন নিউট্রিশনিস্টের সম্পর্ক যেরকম, একটা নার্সের সম্পর্ক যেরকম, অনেক ডিসিপ্লিন কিন্তু আছে। আমরা কিন্তু এখন বরং দেখছি যে সারা পৃথিবীতে ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলো যেগুলো দেশের বাইরে হচ্ছে, সেখানে কিন্তু ওই নিউট্রিশনিস্টরাও চলে আসেন, তারা তাদের মতো করে আসেন। কিন্তু বাংলাদেশের যে মানে ডাক্তারদের কনফারেন্স যেখানে হয়, সেখানে আমরা কিন্তু নার্সকেও যেমন দেখি না, নিউট্রিশনিস্টদেরকে দেখি না। মানে ওই ব্রিজটা আসলে নিউট্রিশনিস্টদের সোসাইটি যদি মনে করে যে আমরা সব রোগের ক্ষেত্রে আমাদেরও একটা পার্টিসিপেশন থাকবে, সেটা ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি আমার মনে হয় করা উচিত। এটা করলে মনে হয় আপনারাই উপকৃত বেশি বরং হবে। হ্যাঁ, তা তো অবশ্যই আমরা উপকৃত হব। এবং হচ্ছে আমাদের যেহেতু গভর্নমেন্ট ভাবে নিউট্রিশনিস্টটা আমরা এখন ওইভাবে অ্যাপ্রুভ না, সো যখন এই জিনিসগুলো হবে আমার মনে হয় তখন আমরা এই জিনিসগুলোতে ইনভলভ থাকতে পারবো। ধন্যবাদ ডাক্তার তানিয়া ইসলাম। শীতকালে পোশাক আশাকের যে বিষয়, কি পরাবে কি পরাবে না, মায়েদের তো মনে হয় যে খুব বেশি শীত পড়ে গেছে, বেশি আঁটো পোশাক দেওয়া হয়, মানে এই ধরনের বিড়ম্বনা কি কি হয়? আচ্ছা, এটা নিয়ে তো আসলে মাদের সবসময় প্রশ্ন থাকে যে কি পোশাক পরাবে কি পরাবে না বাচ্চাদের। আসলে আমরা যেটা জানি যে বাচ্চারা কিন্তু মোটামুটি 4 বছরের নিচের বাচ্চারা কিন্তু প্রচুর ঘামে, বিশেষ করে তাদের মাথা গলা এদিকে এই জায়গাগুলো বেশি ঘামে, কারণ তাদের তো আমরা জানি যে তাদের এনার্জি প্রোডাকশন বেশি হচ্ছে, এই জন্য তাদের সোয়েট প্রোডাকশনও বেশি। এবং এই ঘাম থেকে কোনো রোগের উৎপত্তি হয় কি না? রোগের উৎপত্তি হয় সেক্ষেত্রে যদি আমার দেখা যাচ্ছে যে বাচ্চাকে এর মধ্যেও আমি ঘামছে, এর মধ্যেও হয়তো দেখা যাচ্ছে অথবা এত ভারী কাপড় চোপড় পরিয়ে রেখেছি যে সে ঘেমে একদম অস্থির হয়ে গেছে, তাই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় বাচ্চা অস্বস্তি ফিল করে, কান্নাকাটি করে। তাহলে আমাদেরকে আসলে শীতকালে এমন কাপড় চোপড় পরাতে হবে যেটাতে, শীতকাল বলবো না আমি, পুরা বছরই, যে সারা বছরই যাতে বাচ্চা যেটাতে কমফোর্টেবল থাকে, বাচ্চা কমফোর্টেবল থাকে। যেমন আমি উলেন একটা কিছু পরালাম, তার নিচে অবশ্যই সুতির একটা কিছু পরাবো যাতে সে কমফোর্টেবল থাকে, যাতে ঘেমে না যায়, যাতে ঘেমে গেলেও সুতি কাপড়টা সেটা সোক করে ফেলতে পারে। আর হচ্ছে তাকে যাতে অতিরিক্ত মানে গরমের মধ্যেও না রাখি, অতিরিক্ত ঠান্ডার মধ্যেও না রাখি, এমনভাবে রাখতে হবে। আমি আসলে পেশেন্টদেরকে বলে দিই যে এমনভাবে রাখবেন যাতে না ঘেমে যায় আপনার বাসার, কারণ আসলে আমাদের সবার, আমরা দেশের বিভিন্ন জেলায় থাকি, বিভিন্ন জেলায় আমাদের টেম্পারেচার বিভিন্ন রকমভাবে ঠান্ডা পড়ে। আর হচ্ছে আমার ঘরের টেম্পারেচারও কিন্তু একটা ব্যাপার, আমার বাসার এনভায়রনমেন্ট কেমন। অনেকের বাসায় আছে যেমন আলো বাতাস ঢুকে না, একটু আবহাওয়া ঠান্ডা থাকে, অনেকের বাসায় আবার সেটা না। সেই জন্য আপনার বাসায় হয়তো, কারো বাসায় হয়তো এসি আছে, আপনার বাসায় ফ্যান আছে, তাহলে আমি এমনভাবে টেম্পারেচারটাকে অ্যাডজাস্ট করব আমার রুমের, যাতে আমার বাচ্চাটা কমফোর্টেবল থাকে। মানে অনেক শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে হিউমিডিফায়ার ব্যবহার না করলে এক ধরনের সমস্যা হয়, এটা কি আপনি কখনো শুনেছেন বা এটা নিয়ে কোনো ঝামেলা দেখেন কিনা? না, হিউমিডিফায়ারটা তো আসলে আমাদের দেশের জন্য অতটা প্রচলিত না, তবে আমাদের দেশে মানুষ যেমন এসিটা নিয়ে একটা কনসার্নে থাকে, যে যারা এসি ব্যবহার করে যে এসিটা ব্যবহার করব কিনা, বাচ্চা ঠান্ডা লেগে যাবে নাকি। এটা যেমন নিউবর্ন বাচ্চা থেকে শুরু করে বড় বাচ্চাদের ক্ষেত্রেও আমাদের এই প্রশ্ন শুনতে হয়। তাহলে আমরা কিন্তু আসলে যে কোনো বয়সের বাচ্চাকেই এসিতে রাখতে পারি, কিন্তু আমার টেম্পারেচারটা মোটামুটি 26 ডিগ্রি থেকে 28 ডিগ্রির মধ্যে আমাকে
এটাকে টেম্পারেচারটা সেট করতে হবে, যাতে সবসময় একটা রুমে একটা মানে খুব সুদিং টেম্পারেচার থাকে। কিন্তু অনেকে আবার করি কি আমরা, যেটা দেখা যাচ্ছে যে একটু বেশি লোতে দিয়ে রুম ঠান্ডা হয়ে গেল, পরে আবার বন্ধ করে দিলাম, সেই ক্ষেত্রে কিন্তু টেম্পারেচারটা আনস্টেবল টেম্পারেচার কিন্তু বেশি খারাপ। তার চেয়ে বরঞ্চ আমি একটা স্টেবল টেম্পারেচার রাখার চেষ্টা করব, সেটা করলে বাচ্চার জন্য সুবিধা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। শীত এসে পড়েছে, যদি আপনার শিশু প্রতি বছর একই ধরনের রোগে বারবার আক্রান্ত হয়ে থাকে, অবশ্যই আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন এবং শীত গ্রীষ্ম সব মিলিয়ে আপনার সন্তানের ডায়েট কি হবে, কি খাবে, কিভাবে সে সঠিকভাবে বেড়ে উঠবে, এটি জানার জন্য আমরা সাধারণত ডায়েটিশিয়ান নিউট্রিশনিস্টদের কাছে না গেলেও এই অভ্যাসটা আমাদের বাড়ানো উচিত, অন্তত দেখা যে আপনি ঠিকমতো চলছেন কি চলছেন না। আমরা চাই আমাদের সকল শিশুই সুস্থ থাকুক, কোনো অনাকাঙ্ক্ষিত প্রাণহানির ঘটনা আমাদের ভুলের কারণে না ঘটুক, সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।